হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যামেজিং ইংলিশ এডুকেশন। আজকের এই ভিডিওতে নুন কবিতা থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আছে সে প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওতে নুন কবিতাটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। তোমরা যদি ভিডিওটি দেখতে চাও তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তাহলে কবিতাটি ভালোভাবে বুঝতে পারবে এবং প্রশ্নের উত্তরগুলোও তাড়াতাড়ি তোমাদের হয়ে যাবে। ঠিক আছে, তাহলে চলো শুরু করি আজকের কবিতার কয়েকটি প্রশ্ন। আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক। কারা কাদের কাছে এই দাবি করেছে? এই দাবি কতটা যুক্তিসঙ্গত? কারা ও কাদের কাছে এই দাবি করেছে প্রথম জানবো আমরা। প্রশ্নে উদ্ধৃত অংশটি কবি জয় গোস্বামীর নুন কবিতা থেকে গৃহীত। এখানে সমাজের নিম্নবিত্ত এবং দিনমজুর সাধারণ মানুষের কথা বলা হয়েছে। এই সমস্ত মানুষগুলোর শুকনো ভাতে সামান্য লবণটুকুও জোটে না, সেই কারণে তারা রাষ্ট্র বা ভদ্র সমাজের কাছে চিরকালীন এই দাবিটা জানায় যে আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক। এবার ওদের দাবি কতটা যুক্তিসঙ্গত? স্বাধীনতার পরেই কয়েক দশক কেটে গেলেও মানুষের অবস্থার সম্পূর্ণ পরিবর্তন হয়নি। আজও এই দেশের অনেক গরিব মানুষ আছে যারা অসুখ ও ধার দেনাকে সঙ্গ করে কোনো রকমে টিকে থাকে। তারা জানে কারো সামনে দুঃখ প্রকাশ করলে তাদের দুঃখ দূর হয় না, তাই তারা অল্পতেই খুশি হওয়ার চেষ্টা করে। জীবনের কষ্ট ও একঘেয়ে দুঃখকে কাটানোর জন্য তারা মাঝে মধ্যে গাঁজাও টানে। তাদের কোনোদিন হয়তো বাজার করার সামর্থ্যও থাকে না, কিন্তু বেশি রোজগার হলে মাত্রা ছাড়া বাজারও হয়ে যায়। এমনকি সৌন্দর্যের উন্মাদনায় গোলাপ চারা অবধিও তারা কিনে আনে। যদিও এরা বেশি দূর ভাবে না, বেশি কিছু চায় না, তবুও মাঝে মধ্যেই দুপুর রাতে বাড়ি ফিরে যে সামান্য ঠান্ডা ভাতটুকু জোটে, তার সঙ্গে সামান্য লবণটুকুও জোটে না তাদের। এই অভাবী মানুষেরা নিজের এই অবস্থার জন্য ক্ষোভ প্রকাশ করতে গিয়ে একটা সময় অসংযমী হয়ে ওঠে। তাই তারা প্রচণ্ড রাগান্বিত হয়ে সমাজের কাছে একটাই দাবি করেছে যে তাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা যেন হয়। ঠিক আছে, ভিডিওটি ভালো লাগলে বা নোটসগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিও, আর অবশ্যই নোটগুলো তোমরা খাতায় লিখে নিও। তাতে তোমাদের পরীক্ষার জন্য খুবই কাজে লাগবে। নেক্সট কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব। দেখো, বাড়ি ফেরার পথে কিনে আনি গোলাপ চারা। গোলাপ চারা কেনার মধ্যে কোন সত্য প্রকাশিত হয়েছে? কোন জীবনের কথা এখানে বর্ণিত হয়েছে? 2+3=5। দেখো, গোলাপ চারা কেনার মধ্যে যে সত্য প্রকাশিত হয়েছে, প্রশ্নোদ্ধৃত অংশটি জয় গোস্বামীর নুন কবিতার অংশবিশেষ। কবি এই প্রশ্নোদ্ধৃতির সাহায্যে বোঝাতে চেয়েছেন যে শত দরিদ্র ও অভাববোধ সত্ত্বেও মানুষের মন থেকে সৌন্দর্যবোধ ও শুভচেতনা নষ্ট হয়ে যায় না। তাই অভাব অনটনের মাঝেও সে গোলাপ চারা কেনার মতো মানসিকতা দেখায়। যে জীবনের কথা এখানে বর্ণিত হয়েছে, কবি এই কবিতায় নিম্নবিত্ত মানুষের জীবনের নিত্য অভাব অনটনের একটি নিখুঁত ও বাস্তব ছবি এঁকেছেন। অল্পতে খুশি মানুষগুলোকে দুঃখের অনল পুড়িয়ে দগ্ধ করতে পারেনি। এখানে অনল শব্দের অর্থ হচ্ছে আগুন, বরং তারা যেন পুড়ে খাঁটি সোনায় পরিণত হয়েছে। তাই এই মানুষগুলো দুঃখের কথা, কষ্টের কথা খুব সরলভাবে বলতে পেরেছে। নিম্নবিত্ত মানুষেরা জানে দুঃখ করলে দুঃখ দূর হয় না, তাই মোটা ভাত কাপড়ে, দারিদ্র্যে, দেনায়, হেসে খেলেই তারা দিন কাটাতে চায়। কোনো অবস্থাতেই এরা সহজেই দমিয়ে যায় না, তাই সামান্য বাড়তি পয়সা হাতে এলেই এরা সব কিছু ভুলে মাত্রা ছাড়া বাজার করে ফেলে। সুস্থ ও সুন্দরের স্বাভাবিক ঝোঁকেই তারা কিনে আনে গোলাপ চারা। যদিও গোলাপের অনিশ্চিত ভবিষ্যৎ সম্পর্কে জেনেও এরা রোমান্টিক মনের বাসনাটাকেই সত্যি করে দেখে এবং রোমান্টিক বাসনাটাকেই তারা গুরুত্ব বেশি দেয়। পরের প্রশ্ন দেখো, রাত্রে দুই ভাই মিলে টান দিই গঞ্জিকাতে। উদ্ধৃত অংশটির তাৎপর্য বিশ্লেষণ করো।
জয় গোস্বামীর নুন কবিতা থেকে উদ্ধৃত অংশটি নেওয়া হয়েছে। এখানে কবি অসহায়, পীড়িত ও চিরবঞ্চিত মানুষের দৈনন্দিন জীবনযাপনের একটি নিখুঁত ও বাস্তব ছবি তুলে ধরেছেন। সামান্য চাহিদা ও অল্পে খুশি এই মানুষগুলো জীবনের শত যন্ত্রণাকে ভুলে সাধারণ ভাত কাপড়ে দিন চালিয়ে নেয়। শুধু তাই নয়, রোগ ব্যাধি ও অসুস্থতা নিয়েই মানুষের জীবন। এই অবস্থাতেই দিন আনা দিন খাওয়া মানুষগুলোর অন্যের কাছে হাত পাতা ছাড়া কোনো গতি থাকে না। দরিদ্র মানুষগুলোর সব দিন বাজার করার ক্ষমতা না থাকলেও যেদিন হাতে সামান্য পয়সা অতিরিক্ত আসে, সেদিন বেহিসেবি স্বপ্ন পূরণের তাগিদে কেনাকাটা মাত্রা ছাড়া হয়ে যায়। সুস্থ, সুন্দর ও স্বপ্নময় জীবনের ঝোঁকে বাজার থেকে কিনে আনে গোলাপ চারা। ন্যূনতম চাহিদা পূরণের সমর্থ এই মানুষগুলো বেশি কিছু চায় না। দুঃখকে ভুলে কোনো ক্রমে হেসে খেলে কষ্ট করে দিন কাটিয়ে দেওয়ার জীবনের মন্ত্রেই বিশ্বাস করে তারা। মাঝে মাঝে কর্মক্লান্ত এই মানুষগুলো যখন ঠান্ডা ভাতে সামান্য লবণটুকুও পায় না, তখন তাদের মাথায় রাগ চড়ে যায়। ক্ষোভে, দুঃখে, যন্ত্রণায় এরা তখন ন্যায়সঙ্গত প্রতিবাদের মাধ্যমে শাসককে তাদের বঞ্চনার কথা বোঝাতে চায়। তাদের ঠান্ডা ভাতে লবণের দাবি জানাতে চায়। অভাব, আত্মগ্লানি আর জীবন যন্ত্রণাকে ভুলতে তাই বাপ-বেটা যেন দুই বন্ধুর পর্যায়ে নেমে নেশা করে সস্তার আমোদে তাদের মনটাকে ভোলায়। পরের প্রশ্ন দেখো, আমরা তো সামান্য লোক, আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক। কবিতায় সামান্য লোক কারা, তাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা করার দাবি কিভাবে উল্লিখিত হয়েছে লেখো। কবি জয় গোস্বামীর ভূতুম ভগবান কাব্যগ্রন্থ থেকে পাঠ্য নুন কবিতার আলোচ্য অংশে সামান্য লোক বলতে কবি সমাজের দারিদ্র পীড়িত নিম্নবর্গীয় মানুষদের কথা বোঝাতে চেয়েছেন। আলোচ্য কবিতার মাধ্যমে নিম্নবিত্তের একঘেয়ে অভাব অতিক্রমকারী মানুষের প্রকৃত দাবির কথা ফুটিয়ে তুলেছেন কবি। স্বাধীনতার পর হয়তো এরা স্বপ্ন দেখেছিল পেট ভরে দুবেলা অন্তত খেতে পাবে, ভেবেছিল মাথা গোঁজার ঠাঁই ও লজ্জা নিবারণের ব্যবস্থা হবে, কিন্তু তাদের অবস্থার কোনো পরিবর্তন হয়নি। জীবনযুদ্ধে চলতে চলতে তাদের দেওয়ালের প্রান্তে পিঠ ঠেকে যায়, তাই এরা নিজস্ব প্রত্যাঘাতের পথে হেঁটেছে। দুপুর রাতে বাড়ি ফিরে ঠান্ডা ভাতে সামান্য লবণের ব্যবস্থা না হওয়ায় তাদের ভেঙেছে সহ্যের বাঁধ। তাই কোনো কিছু তোয়াক্কা না করে ক্ষোভে বিস্ফোরণে মুহূর্তের জন্য হলেও তারা সরকারের বিরুদ্ধে ফেটে পড়ে। সারা জীবন এই শ্রমজীবী মানুষেরা অভাবে ধার দেনাতে জীবন কাটাতে কাটাতে ক্লান্ত। দিন বদলে যায় প্রকৃতির নিয়মে, কিন্তু তারা পীড়িত ও ক্ষুধার্তই থেকে যায়। তাই তারা বাধ্য হয়ে দাবি জানাতে সোচ্চার হয়ে ওঠে। পরের প্রশ্ন দেখো, আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে। নুন কবিতায় নিম্নবিত্ত জীবনের যে ছবি প্রকাশ পেয়েছে তা লেখো। উদ্ধৃত অংশটি জয় গোস্বামীর নুন কবিতার অংশবিশেষ। এখানে কথক তার জবানিতে, জবানি বলতে তার কথায়, একটি সমাজের প্রতিনিধিত্ব করেছেন। কবিতায় তাই আমরা বাপ বেটা, দু ভাই ইত্যাদি বহু বচন বোধক পদের ব্যবহার লক্ষ্য করি। স্বাধীনতার পরে সমাজের নিম্নবিত্ত মানুষেরাও হয়তো জীবন পরিবর্তনের স্বপ্ন দেখেছিল, তাই তারা কখনো রাস্তায় নেমে মিছিলে হেঁটেছে, আবার কখনো মুষ্টিবদ্ধ হাত আকাশের দিকে ছুঁড়ে তাদের অন্ন, বস্ত্র, বাসস্থানের
দাবি জানিয়েছেন। দিন বদলেছে, কিন্তু তারা যেমন কষ্টে ছিল তেমন কষ্টেই রয়ে গেছে। একঘেয়ে অভাবটাকে ক্রমাগত সহ্য করতে করতে তারা স্বপ্ন দেখাই ভুলতে বসেছে। তাদের চাহিদাকে তারা সীমার মধ্যেই রেখেছে। অল্পে খুশি হয় বলেই হয়তো তাদের কোনো দুঃখ থাকে না। অসুখ বিসুখের হাতছানিকে উপেক্ষা করে তারা বেঁচে থাকার জন্য লড়াই করে। ফলে শখ শৌখিনতার ঘোরও কিন্তু তাদের পিছু ছাড়ে না। তাই একটু উপার্জন হলে মাত্রা ছাড়া বাজার করে, সৌন্দর্যকে বাঁচিয়ে রাখতে গোলাপ চারা কিনে আনে। গোলাপের ফুল হয়ে ফোটা হবে না জেনেও হেসে খেলে কষ্ট করে দিন চালিয়ে নেয় তারা। অথচ রাতে এদের শুকনো ভাতে সামান্য লবণটুকুও জোটে না। তখন এরা শুকনো ভাতে সামান্য লবণের ব্যবস্থার দাবি জানায়। কিন্তু বেঁচে থাকার চিরকালীন দাবিটুকু অমলিন থাকলেও সমাধান অধরাই থেকে যায় তাদের। পরের প্রশ্ন দেখো, আমি তার মাথায় চড়ি, কে কার মাথায় চড়ে? পঙ্ক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো। আলোচ্য অংশে নিম্নবিত্ত শ্রেণীর উদাহরণ হিসাবে নুন কবিতার কথক রাত দুপুরে বাড়ি ফিরে শুকনো ভাতে সামান্য নুনটুকুও না জোটায় বেপরোয়া ক্ষোভের বহিঃপ্রকাশ বোঝাতে উপরোক্ত মন্তব্যটি করেছেন। জয় গোস্বামী তার নুন কবিতায় দরিদ্র নিম্নবিত্ত মানুষের জীবনের রোজকার সমস্যার কথা তুলে ধরেছেন। অল্পে খুশি অভাবী মানুষগুলোর চাহিদা মোটেই খুব বেশি হয় না। একঘেয়ে দুঃখ কষ্টকে মেনে নিয়ে সাধারণত ভাত কাপড়েই তাদের দিন চলে যায়। কিন্তু তাদের যদি অসুখ বিসুখ হয় তাহলে অন্যের কাছে হাত পেতে ধার দেনা করা ছাড়া আর কোনো উপায় তাদের থাকে না। বাজার করার সামর্থ্য সবসময় তাদের থাকে না। আবার কোনো দিন অর্থ উপার্জন হলে এরা মাত্রা ছাড়া বাজার করে, স্বপ্ন ও শৌখিন বিলাসের ঘোরে কিনে আনে গোলাপ চারা। এইভাবেই কোনো রকমে হেসে খেলে কষ্ট করে এদের দিন চলে যায়। আবার দিন শেষে কর্মক্লান্ত অবস্থায় বাড়ি ফিরে শুকনো ভাতে সামান্য লবণটুকুও জোটে না। তখন তাদের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া এই মানুষগুলোর সহ্যের সীমা অতিক্রম করে। তখন লাগামহীন অসংযত রাগ বিস্ফোরকের মতো ছড়িয়ে পড়ে। রাগের এই বহিঃপ্রকাশকেই তীব্রতর করে ফুটিয়ে তুলতেই আমি তার মাথায় চড়ি এই লাইনটি লেখা হয়েছে। যে 6টি প্রশ্ন তোমাদের উত্তর লিখে দিলাম সেগুলো দেখবে প্রায় একই। সুতরাং তোমরা একটু যদি 2-3টে নোট ভালো করে পড়ো তাহলে কিন্তু সমস্ত প্রশ্নের উত্তর তোমরা লিখতে পারবে। ভিডিওটি যদি ভালো লাগে বা নোটগুলি তোমার যদি প্রয়োজনে লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। এছাড়াও আমি অন্যান্য যে গল্প আছে দ্বিতীয় সেমিস্টারে এবং কবিতাগুলি আছে এবং নাটক আছে, এর সমস্ত গল্প নাটক কবিতা আমার পড়ানো হয়েছে। তোমরা যদি দেখতে চাও তাহলে প্লে লিস্টে গিয়ে বা চ্যানেল ভিজিট করে দেখে নিতে পারো। ঠিক আছে, সবাই ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো, শরীরের প্রতি যত্ন নিও। ওকে।